বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের ভূমিকা কতখানি? প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিলে বা কমিয়ে দিলে দেশের অর্থনীতি কি থমকে যাবে? উল্টো পথে ঘুরবে কি দেশের অর্থনীতির চাকা? যদি তাই হয় তাহলে ক্ষতিটা সবচেয়ে বেশি কার হবে? দেশের, প্রবাসীদের, নাকি অন্য কারো? আজকের পর্বে থাকবে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সম্পর্কের চুলচেরা বিশ্লেষণ। নিরপেক্ষ জায়গা থেকে ব্যাখ্যা করার চেষ্টা করব। চলুন তাহলে শুরু করা যাক। শুরুতেই চলুন দেখে নেওয়া যাক দেশের অর্থনীতিতে ডলারের রিজার্ভ কিংবা ডলারের চাহিদা মেটানো হয় কোন কোন উৎস থেকে। দেশের সব থেকে বড় বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হলো রপ্তানি আয়, যেখানে তৈরি পোশাকের ভূমিকা সব থেকে বেশি। যদিও এই রপ্তানি আয় করতে গিয়ে প্রায় 40%ই র মেটেরিয়াল আমদানিতে ব্যয় করতে হয়। তার মানে রপ্তানি আয়ের যতটুকু আয় হয় তা আসলে পুরোটা সলিড আয় নয়। এর মধ্যে রপ্তানির প্রকৃত আয় লুকিয়ে বেশি দেখানোর ঘটনা তো আছেই। সে যাই হোক, পরিসংখ্যান বলছে বাংলাদেশ প্রতি মাসে রপ্তানি থেকে আয় করে 400 কোটি ডলারের কিছু বেশি। বৈদেশিক আয়ের আরেকটি উৎস হলো এফডিআই বা সরাসরি বিদেশি বিনিয়োগ, সাথে রয়েছে ফরেন এইড বা বৈদেশিক সাহায্য। তবে সব উৎস থেকে বৈদেশিক আয়ের পরিমাণ খুবই সামান্য। সব থেকে শক্তিশালী বৈদেশিক মুদ্রা আয়ের উৎস হলো প্রায় 1.5 কোটি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। 2023-24 অর্থ বছরের রেমিটেন্সের গড় হিসেব করলে প্রতি মাসে দেশে এসেছে 200 কোটি ডলারেরও বেশি। এ তো গেল আয়ের হিসাব। এবার আসি আসল জায়গায়। চলুন তাহলে ব্যয়ের যোগ বিয়োগটা শুরু করা যাক। দেশের বৈদেশিক মুদ্রা ব্যয়ের প্রধান খাত হচ্ছে আমদানি। এর বাইরে বৈদেশিক ঋণ পরিশোধ ও দেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন ভাতা ও বিভিন্ন দেশে পরিচালিত মিশনগুলোর ব্যয়। সবাই আমদানি ব্যয় নিয়ে কথা বললেও বিদেশি ঋণ পরিশোধের সংখ্যাটাও নেহাতি কম নয় এবং দিন দিনই তা বৃদ্ধি পাচ্ছে এবং তার ডলার রিজার্ভের উপর চাপও সৃষ্টি করছে। সাম্প্রতিক সময়ের এই নিউজটি দেখুন। সদ্য বিদায়ী অর্থ বছরে অর্থাৎ 2023-24 অর্থ বছরে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে বাংলাদেশকে প্রায় 336 কোটি ডলার পরিশোধ করতে হয়েছে। ফলে এই প্রথমবারের মতো এক বছরে বিদেশি ঋণ পরিশোধ 300 কোটি বা 3 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেল। চরম সংকোচন নীতি অবলম্বন করেও এখনো প্রতি মাসে 500 থেকে 550 কোটি ডলারের পণ্য আমদানি করতে হচ্ছে। চলুন এবার তাহলে একটি সহজ অঙ্ক করি। দেশের আয় ব্যয়ের হিসাবটা একটু মিলিয়ে দেখি। প্রতি মাসে মোট আয় হচ্ছে রপ্তানি থেকে 400 কোটি, রেমিটেন্স 200 কোটি, বিদেশি সাহায্য ও বিদেশি বিনিয়োগ মিলিয়ে 50 কোটি ডলার। যদিও মূল সংখ্যা এর থেকে অনেক কম হবে। সব মিলিয়ে মোটামুটি ধরা যায় বাংলাদেশের প্রতি মাসে আয় হচ্ছে 650 কোটি ডলার। এবার ব্যয়ের হিসাবটা দেখি। আমদানি খরচ বাবদ 550 কোটি, সাথে বৈদেশিক ঋণ পরিশোধ ও দেশে কর্মরত বিদেশি কর্মীদের বেতন ভাতা পাঠানো সহ মোট 50 থেকে 100 কোটি ডলার। সর্বমোট ব্যয় ধরা যায় তাহলে 600 থেকে 650 কোটি ডলার। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে মোটামুটি আয় ব্যয়ের হিসেব সমানই বলা যায়। উদ্বৃত্ত না থাকলেও মোটামুটি টেনে টুনে চলেই যাচ্ছে। অর্থাৎ ব্যালেন্স অফ পেমেন্ট ইকুয়ালি রয়েছে। এখন কথা হলো, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোটা আন্দোলনকে ঘিরে প্রবাসীরা যেভাবে রেমিটেন্স না পাঠানোর প্রচারণা করছে তা যদি অর্ধেকও সফল হয় তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। চলুন তাহলে তাই দেখে আসি। আগেই দেখিয়েছি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আয় ব্যয়ের হিসেব মোটামুটি সমানই রয়েছে। এখন সেখানে যদি প্রতি মাসে রেমিটেন্স 200 কোটি থেকে 100 কোটিতে নেমে আসে তাহলে সেক্ষেত্রে প্রতি মাসে আমাদের রিজার্ভ থেকে 100 কোটি বা 1 বিলিয়ন ডলার কমতে থাকবে। অর্থাৎ পরিস্থিতি সাথে সাথে ভয়াবহ রূপ না নিলেও ধীরে ধীরে সেদিকে এগোতে থাকবে। দেশে এই মুহূর্তে ডলার ক্রাইসিস কতখানি, চলুন এবার তাই দেখে নেই। এই মুহূর্তে দেশের রিজার্ভ আছে 14 থেকে 15 বিলিয়ন ডলার, যা থেকে বড়জোর 2 থেকে 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব, যা বেশ ঝুঁকিপূর্ণ। তার মধ্যে প্রতি মাসে 1 বিলিয়ন ডলার করে কমতে থাকলে বাংলাদেশের উপর থেকে বিদেশিদের আস্থা কমে যেতে থাকবে। সেক্ষেত্রে বিদেশিরা আর কেউ এদেশে নতুন করে বিনিয়োগ করবে না, বাকিতে কেউ বাংলাদেশকে পণ্য দিবে না। সব থেকে ঝুঁকিপূর্ণ যে ঘটনাটি ঘটতে পারে তা হলো বিদেশি কোনো প্রতিষ্ঠান বা ব্যাংক আর বাংলাদেশকে নতুন করে ঋণ দিতে সাহস করবে না। ইতোমধ্যে ডলার সংকটে বাংলাদেশে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে। ডলার ঘাটতিতে বিদেশি এয়ারলাইন্স গুলোকে পেমেন্ট দেওয়া যাচ্ছে না অনেক মাস ধরেই। বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে পরিচালনা করে যে মুনাফা পাচ্ছে তা নিজ দেশে নিতে পারছে না ডলার সংকটের কারণে। জ্বালানির মূল্য পরিশোধে ব্যর্থ হচ্ছে দেশ। অত্যন্ত প্রয়োজনীয় কিছু মেডিকেল ইকুইপমেন্টও আমদানি বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার ক্ষেত্রে টিউশন ফি দিতে মারাত্মক সংকটে পড়তে হচ্ছে। পণ্য আমদানির জন্য এলসি খুলতে পারছে না ব্যাংকগুলো। দেশের যে কোনো ক্রান্তিকালীন পরিস্থিতিতে দেশ থেকে ডলার পাচার আরো বেড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। এর ফলে ঘাটতি আরো নতুন করে
শূন্যতা তৈরি করবে, যা হয়তো ঘূর্ণিঝড়ে পরিণত করতে পারে। এখন কথা হলো, এরকম পরিস্থিতিতে সবচেয়ে বেশি নাজেহাল হবে কে? জনগণ, সরকার, নাকি প্রবাসীরা? এর উত্তর পেতে চলুন আমরা চোখ ফেরাই কয়েক বছর আগে শ্রীলঙ্কার পরিস্থিতির দিকে। শ্রীলঙ্কার সেই ডলার ঘাটতি আর পরবর্তীতে দেশটির জনগণের ভোগান্তি কি ছিল? পাম্পে পেট্রোল নেই, গাড়ি চলছে না, জ্বালানির অভাবে বিদ্যুৎ বন্ধ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মারাত্মক সংকট আর উচ্চ মূল্য, বিভিন্ন জরুরি সেবা বন্ধ, মারাত্মক মুদ্রাস্ফীতি, পকেটে হাজার হাজার টাকা, কিন্তু তার কোনো মূল্য নেই। এই সমস্যা ভোগ করতে হয়েছে শ্রীলঙ্কার জনগণকে। দেশটির সরকার কিংবা বিরোধী দলকে এই সংকটের সরাসরি মুখোমুখি হতে হয়নি। যুদ্ধ সবসময় রাজায় রাজায় হয়, আর প্রাণ যায় নলখাগড়ার। জনগণের স্বার্থের কথা কেউই বলবে না। সবাই আছে হয় ক্ষমতা ধরে রাখতে কিংবা ক্ষমতা দখল করার ধান্দায়। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদমই কার্পণ্য করবেন না। ভালো থাকুন সবসময়।